দক্ষিণ গাজা উপত্যকায় চলমান সংঘাতে ইসরায়েলি দখলদার বাহিনী আইওএফ এর হতাহতের ঘটনা বেড়েই চলেছে। 23 জুলাইয়ের সংঘর্ষে একজন ইসরায়েলি সৈন্য গুরুতর আহত হওয়ার খবর নিশ্চিত করেছে দখলদার সেনাবাহিনী। এর আগের দিন আরও একজন ইসরায়েলি সৈন্যের মৃত্যুর খবর জানানো হয়েছিল। এই ঘটনাগুলো ফিলিস্তিনি প্রতিরোধের তীব্রতা এবং দখলদার বাহিনীর দুর্বলতা স্পষ্ট করে তুলছে। রিপোর্ট আল মায়াদিনের। ইসরায়েলি দখলদার সেনাবাহিনী 24 জুলাই একটি বিবৃতিতে জানিয়েছে, বুধবার দক্ষিণ গাজা উপত্যকায় সংঘর্ষের সময় তাদের একজন সৈন্য গুরুতর আহত হয়েছে। আহত সৈন্য 188 ব্রিগেডের 71 ব্যাটালিয়নের সাঁজোয়াকুরের সদস্য। ইসরায়েলি গণমাধ্যম সূত্রের খবর অনুযায়ী মর্টার হামলায় মাথায় আঘাত পেয়ে এই সৈন্য গুরুতর জখম হন এবং দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাটি গাজা উপত্যকা জুড়ে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ক্রমবর্ধমান অভিযানের মধ্যে ঘটেছে। ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী সামরিক ইউনিটগুলোকে লক্ষ্য করে তাদের হামলা জোরদার করেছে, যা দখলদার বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। 22 জুলাই আইওএফ তাদের একজন সৈন্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ওই সৈন্য 36 বছর বয়সী একজন রিজার্ভ স্টাফ সার্জেন্ট ছিলেন, যিনি 5ম ব্রিগেডের 7020 ব্যাটালিয়নে কর্মরত ছিলেন এবং দক্ষিণ গাজা উপত্যকার রাফায় যুদ্ধের সময় নিহত হন। ফিলিস্তিনি প্রতিরোধ অভিযানগুলো দখলদার বাহিনীর ওপর ক্রমাগত হতাহতের ঘটনা ঘটিয়ে যাচ্ছে, যা ইসরায়েলি সেনাবাহিনীর জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন, বিশেষ করে আল কাসাম ব্রিগেড, তাদের কৌশলগত অভিযান ও অতর্কিত হামলা অব্যাহত রেখেছে। এই হামলাগুলোর ফলে ইসরায়েলি দখলদার বাহিনীর মানব সম্পদ এবং বস্তুগত উভয় দিক থেকেই ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। আল কাসাম ব্রিগেড ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য তাদের প্রস্তুতি পুনর্ব্যক্ত করেছে। তারা শত্রু বাহিনীকে ক্লান্ত করতে নতুনভাবে বৈচিত্র্যময় কৌশল ব্যবহার করে তাদের অভিযান আরও তীব্র করার প্রতিশ্রুতি দিয়েছে। আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা ঘোষণা করেছেন, তাদের বর্তমান কৌশল শত্রুদের হতাহত করা, বিশেষ অভিযান পরিচালনা করা এবং সৈন্যদের ধরে আনার চেষ্টা কেন্দ্রিক। এই ঘোষণা প্রতিরোধ বাহিনীর দৃঢ় সংকল্প এবং নতুন কৌশলের ইঙ্গিত দেয়। 18,500 এরও বেশি ইসরায়েলি সেনা আহত। চলতি সপ্তাহের শুরুতে প্রকাশিত একটি প্রতিবেদনে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি দখলদার বাহিনীর হতাহতের ভয়াবহ চিত্র উঠে এসেছে। ইসরায়েলি চ্যানেল 12-এর 21 জুলাই প্রকাশিত প্রতিবেদন অনুসারে এই যুদ্ধে 18,500 এরও বেশি ইসরায়েলি সেনা আহত হয়েছে। প্রায় 10 মাস ধরে চলা এই যুদ্ধের ক্রমবর্ধমান সংখ্যা গুরুতর শারীরিক ও মানসিক উভয় ধরনের আঘাতের শিকার হওয়া সৈন্যদের একটি উল্লেখযোগ্য অংশকে তুলে ধরে। প্রতিবেদন অনুযায়ী কমপক্ষে 12,500 সৈন্য শারীরিক আঘাত পেয়েছেন। এর পাশাপাশি 10,000-এরও বেশি সৈন্য আঘাত পরবর্তী মানসিক চাপ, পিটিএসডি এবং অন্যান্য মানসিক সমস্যায় ভুগছেন। এটি যুদ্ধের তীব্রতা এবং ইসরায়েলি দখলদার বাহিনীর মধ্যে গভীর মানসিক চাপের প্রতিফলন। আহত সৈন্যদের শারীরিক আঘাতের ধরন থেকেও যুদ্ধের ভয়াবহতা স্পষ্ট হয়। তথ্য থেকে জানা গেছে যে 33% শারীরিক আঘাত অঙ্গ প্রত্যঙ্গে, 13% আঘাত মাথা, চোখ বা কানে এবং 7% মেরুদণ্ড, ঘাড় বা পিঠের সাথে সম্পর্কিত। সাধারণত শহুরে যুদ্ধ এবং বারবার বিস্ফোরণের সংস্পর্শে আসার কারণেই এই ধরনের আঘাত দেখা যায়। সার্বিক পরিস্থিতি ইঙ্গিত দেয় যে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন দখলদার বাহিনীর ওপর চাপ বাড়াচ্ছে এবং ইসরায়েলি সেনাবাহিনী ক্রমশই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। ভোর হওয়ার ঠিক আগের মুহূর্ত, রাতের অন্ধকার তখনও কাটেনি। আকাশে শুক তারা মিটিমিটি জ্বলছে, কিন্তু পারস্য উপসাগরের আকাশে তখন বারুদের গন্ধ। ইসরায়েলের আগ্রাসন ইরানের বুকে আঘাত হেনেছে। এ যেন এক বিনা উস্কানির হামলা। শান্ত পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো এই আক্রমণ কোনো সাধারণ ঘটনা নয়, এ ছিল ইচ্ছাকৃত আগ্রাসন। কিন্তু ইরান, তারা চুপ করে বসে থাকেনি। জবাব ছিল দাঁত ভাঙা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চীনের CGTN চ্যানেলে যখন কথা বলেছেন, তার কণ্ঠে স্পষ্ট দৃঢ়তা। যুদ্ধ কখনো আমাদের পছন্দ ছিল না, তিনি বলছেন, কিন্তু যদি এটি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় তবে আমরা পুরোপুরি প্রস্তুত। ভাবুন তো, এক শান্ত কূটনীতিবিদ যার কাজ আলোচনার টেবিলে বসা, তার মুখ থেকে এমন কথা। এর মানে কি? ইরান কি তাহলে যুদ্ধের জন্য তৈরি?
ইসরায়েলের খুব খারাপ ট্র্যাক রেকর্ড নিয়ে সতর্ক করে আরাকচি স্পষ্ট করে দিয়েছেন, কোনো যুদ্ধবিরতি চুক্তিতে তাদের ভরসা নেই। তাদের সেনারা উচ্চ সতর্কতায় আছে, যে কোনো লঙ্ঘনের জন্য তারা প্রস্তুত। এই যে ইরানের এই অপ্রতিরোধ মনোভাব, এর পেছনের রহস্য কি? ইরানের শক্তির মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে তাদের আত্মরক্ষার অধিকার। আরাকচি বারবার বলেছেন, ইরান আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ করতে বাধ্য হয়েছে। তাদের সেনারা আক্রমণকারীদের সফলভাবে প্রতিহত করেছে, এতটাই সফলভাবে যে ইসরায়েল নিঃশর্ত যুদ্ধবিরতির জন্য চাপ দিতে বাধ্য হয়েছে। এটা কি শুধু মুখের কথা, নাকি এর পেছনে আছে এক সুসংগঠিত সামরিক শক্তি? পারমাণবিক আলোচনার প্রসঙ্গে আরাকচি জোর দিয়েছেন রাজনৈতিক ইচ্ছার উপর। ইরান একটি ভারসাম্যপূর্ণ জয় জয় সমাধান চায়। তাদের পারমাণবিক কর্মসূচি যে সম্পূর্ণ শান্তিপূর্ণ সে বিষয়ে তারা অনড়। 2015 সালের PF+1 গ্রুপের সাথে হওয়া পারমাণবিক চুক্তি এর প্রমাণ। এই চুক্তির ফলে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি অসামরিক উদ্দেশ্যে সীমাবদ্ধ রয়েছে। ইরান এই চুক্তিকে সম্মান করে চলেছে। কিন্তু বর্তমান উত্তেজনার কারণ কি? আরাকচি স্পষ্টতই বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফাভাবে চুক্তি থেকে প্রত্যাহারে বর্তমান সংকটের মূল। এ যেন এক পুরনো ক্ষত যা নতুন করে দগ্ধবে হয়ে উঠেছে। কূটনৈতিক সমাধানের পথই একমাত্র উপায় বলে তিনি জোর দিয়েছেন। তবে শর্ত একটাই, অপর পক্ষকে তাদের সামরিক এজেন্ডা ত্যাগ করতে হবে এবং ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে। আর শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলার পরিণতি সেগুলো হবে ভয়াবহ পরিবেশগত দুর্যোগ, যা হবে তীব্র ও অমার্জনীয়। এই উত্তেজনার মধ্যেই ইরান আঞ্চলিক মিত্রদের দিকে হাত বাড়িয়েছে। সাংহাই সহযোগিতা সংস্থা SCO এর সদস্য দেশগুলো বিশেষ করে চীনের সমর্থনের জন্য আরাকচি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক এবং আসন্ন SCO শীর্ষ সম্মেলনে ব্যাপক রাজনৈতিক সমর্থনের আশা ইঙ্গিত দেয় যে ইরান শুধু সামরিক শক্তিতেই নয়, কূটনৈতিক ময়দানেও নিজেদের অবস্থান সুসংহত করতে বদ্ধপরিকর। SCO ইরানকে সমর্থন করে আগ্রাসনকে ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে। এটা ইরানের জন্য এক বিরাট কূটনৈতিক জয়। আরাকচির এই বক্তব্য কেবল একটি সতর্কবার্তা নয়, এটি ইরানের আত্মবিশ্বাস ও শক্তিরও বহিঃপ্রকাশ। তাদের অপ্রতিরোধ সামরিক প্রস্তুতি, দৃঢ় কূটনৈতিক অবস্থান এবং আন্তর্জাতিক সমর্থন সবকিছু মিলে এক নতুন ইরানকে দেখা যাচ্ছে। তারা যুদ্ধের উস্কানি দিচ্ছে না, কিন্তু যুদ্ধ যদি তাদের ওপর চাপিয়ে দেওয়া হয় তবে তারা প্রস্তুত। এ যেন এক শান্ত সমুদ্র যা তার গভীরে বিপুল শক্তি ধারণ করে আছে। কখন সেই শক্তি ফেটে পড়বে তা বলা কঠিন, তবে এটা স্পষ্ট, ইরান এখন আর সেই দেশ নয় যাকে সহজে দাবিয়ে রাখা যাবে। তারা নিজেদের অধিকার রক্ষায় যে কোনো মূল্যে লড়তে প্রস্তুত। 21 জুলাই ঢাকার দিয়াবাড়িতে যে ভয়াবহ ঘটনাটি ঘটে গেল তাতে 20 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন আর আহত হয়েছেন 1.5 শতাধিক। এই মর্মান্তিক দুর্ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি F7 BGI জঙ্গি বিমান। কিন্তু এই বিমানটি আসলে কেমন, চলুন জেনে নেওয়া যাক এর পেছনের গল্প। F7 BGI স্বল্পমূল্যের শক্তিশালী যোদ্ধা। F7 BGI হচ্ছে চীনের তৈরি চেংদু J7 যুদ্ধ বিমানের সবচেয়ে আধুনিক সংস্করণ। মজার ব্যাপার হলো এটি মূলত সোভিয়েত আমলের কিংবদন্তি MiG-21 এর উন্নত চীনা সংস্করণ। MiG-21 এতটাই জনপ্রিয় যে এটি আজও বিশ্বের অন্যতম বহুল ব্যবহৃত যুদ্ধ বিমানগুলোর একটি। বাংলাদেশ বিমান বাহিনী 2011 থেকে 2013 সালের মধ্যে 16টি F7 BGI যুদ্ধ বিমান হাতে পায়। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের তথ্য অনুযায়ী বাংলাদেশের চাহিদা মেটাতে এই সংস্করণটি স্বল্প খরচে তৈরি করা হয়েছিল। গতি, ক্ষমতা ও প্রযুক্তি। এই যুদ্ধ বিমানটি ঘন্টায় সর্বোচ্চ 2200 কিলোমিটার বা ম্যাক 2.2 গতিতে উঠতে পারে। এটি 17,500 মিটার পর্যন্ত উঁচুতে চলাচল করতে সক্ষম। F7 BGI প্রায় 1,500 কেজি ওজন বহন করতে পারে, যার মধ্যে রয়েছে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, লেজার গাইডেড বোমা, এমনকি GPS গাইডেড বোমাও। এর ককপিটে মাত্র একজন বৈমানিক বসতে পারে। ভেতরে রয়েছে আধুনিক ডিজিটাল ডিসপ্লে যা বৈমানিককে সব গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। এর রাডার সিস্টেমটি TAJ-6F সংস্করণের, যা এটিকে লক্ষ্যবস্তু শনাক্ত করতে সহায়তা করে। দুর্ঘটনার কালো ছায়া। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে মোট 36টি F7 যুদ্ধ বিমান রয়েছে, যার বেশিরভাগই F7 BGI। এছাড়াও FT7MB এবং F7 BG ভ্যারিয়েন্ট রয়েছে, কিন্তু এই বিমানগুলো কখনো কখনো বিপর্যয়ের কারণ হয়েছে। 21 জুলাই দিয়াবাড়ির ঘটনাটি F7 মডেলের তৃতীয় দুর্ঘটনা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে বিমানটি উড্ডয়নের মাত্র 12 মিনিটের মাথায় বিধ্বস্ত হয়। এর আগে 2018 সালের নভেম্বরে টাঙ্গাইলের মধুপুরে মহড়ার সময় একটি F7
F-7BG প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছিল। এরপর 2021 সালের নভেম্বরে তেত্তোয়াংয়ের জোগোরোহা ঘাঁটি থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় একটি F-7MB। দুঃখজনকভাবে আগের দুটি ঘটনাতেই দুজন বৈমানিক প্রাণ হারিয়েছিলেন। স্বল্পমূল্যে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া পেলেও এই দুর্ঘটনাগুলো F-7BGI মডেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। চীন 2013 সালে এই মডেলের উৎপাদন বন্ধ করে দিয়েছে। এর পেছনের কারণ কি কেবল বাজার চাহিদা নাকি নিরাপত্তার প্রশ্ন ছিল তা নিয়ে জল্পনা থেকে যায়। দিয়াবাড়ির ঘটনাটি শুধু একটি বিমান দুর্ঘটনা নয়, এটি বহু মানুষের জীবনে নেমে আসা এক গভীর শোকের ছায়া। এই বিমানগুলো আকাশসীমা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু যখন তারা নিজেই বিপদের কারণ হয়ে দাঁড়ায় তখন সত্যিই বেদনাদায়ক এক পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। গাজায় ধ্বংসযজ্ঞ, ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির হুঙ্কার ও মুসলিম বিশ্বের দোটানা। রাত গভীর, মধ্যপ্রাচ্যের আকাশে তখনও জ্বলছে পুরনো এক যুদ্ধের আগুন, যার শিখা এসে পড়েছে গাজার মাটিতে। এই আগুন শুধু ঘরবাড়ি পোড়াচ্ছে না, পোড়াচ্ছে মানবিকতা, গুড়িয়ে দিচ্ছে আশা। আর এই আগুন যখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, ঠিক তখনই তেহরানের মসনদ থেকে ভেসে এলো এক হুঙ্কার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কণ্ঠ থেকে বেরিয়ে আসা সেই তীক্ষ্ণ শব্দগুলো যেন তীরের ফলার মতো বিঁধছে মুসলিম বিশ্বের কর্মকুহরে। এ কোনো সাধারণ বিবৃতি নয়, এ যেন এক আলটিমেটাম, এক চরম হুঁশিয়ারি। তার এক্স হ্যান্ডেল সাবেক টুইটারে খামেনি যেন সরাসরি চোখে চোখ রেখে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মুসলিম দেশগুলোর প্রতি। তার বার্তা স্পষ্ট, গাজায় নীরব থাকার সময় এখন নয়। এই বাক্যটি শুধু একটি শব্দ সমষ্টি নয়, এটি যেন এক নীরব বিস্ফোরণ। তিনি বলছেন, যদি কোনো মুসলিম সরকার যে কোনো রূপে ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে সমর্থন করে এবং ফিলিস্তিনি সাহায্য বন্ধ করে, তাহলে অপমানের চিরস্থায়ী চিহ্ন তাদের সুনামকে কলঙ্কিত করবে। এই কথাগুলো কোনো সাধারণ কূটনৈতিক ভাষার মারপ্যাচ নয়, এ যেন এক অভিশাপের বাণী, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের কাপুরুষতার ইতিহাস লিখে রাখবে। গাজার পরিস্থিতি তখনও ভয়াবহ। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা ছিল স্পষ্ট, ক্ষুধার্ত, দুর্বল আর অসুস্থতায় ধুঁকতে থাকা গাজার হাসপাতালগুলো মৃত্যুপুরীতে পরিণত। শত শত মানুষ মৃত্যুর মুখে, অথচ আন্তর্জাতিক মহলের নীরবতা যেন পাথর চাপা দিয়ে রেখেছে মানবিকতার কণ্ঠস্বরকে। জাতিসংঘের কণ্ঠ থেকেও ভেসে এসেছিল একই আর্তনাদ, জরুরি সাহায্য ছাড়া ফিলিস্তিনিরা অনাহারের মুখোমুখি। এমন এক পরিস্থিতিতে খামেনির এই হুঙ্কার যেন নিভে যাওয়া প্রদীপে হঠাৎ এক ঝলক আলোর শিখা। ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ছাড়লেন না, ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অনাহার চাপিয়ে দেওয়ার অভিযোগ তুললেন। তিনি এমনকি সাহায্য বিতরণ স্থানগুলোকে মৃত্যুর ফাঁদ হিসেবে আখ্যায়িত করে এর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়কেই দায়ী করলেন। আরাকচি শুধু অভিযোগ করেই থামলেন না, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকাম ফিদানের সঙ্গে কথা বলে গাজায় গণহত্যা এবং ইসরায়েলি আগ্রাসন মোকাবিলায় জরুরি OIC শীর্ষ সম্মেলনের আহ্বান জানালেন। তার এই পদক্ষেপ যেন মুসলিম বিশ্বের মধ্যে এক নতুন করে জোট বাঁধার ইঙ্গিত। এ যেন এক নীরব প্রস্তুতি, যা হয়তো গাজায় রক্তক্ষয় বন্ধ করার জন্য নতুন কোনো আন্দোলনের জন্ম দেবে। পরিস্থিতি এতটাই জটিল যে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী গাজায় ইসরায়েলের যুদ্ধে 58,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এই সংখ্যাটি কেবল একটি পরিসংখ্যান নয়, এটি মানব ইতিহাসের এক কালো অধ্যায়ের সাক্ষী। প্রশ্ন হলো, খামেনির এই হুমকি কি মুসলিম বিশ্বের ঘুম ভাঙাতে পারবে, নাকি এই হুঙ্কারও অন্যান্য প্রতিবাদের মতো নীরবতায় ঢাকা পড়ে যাবে? মুসলিম বিশ্বের নেতারা কি এই অপমানের চিরস্থায়ী চিহ্ন নিজেদের গায়ে লাগতে দেবেন, নাকি গাজার জন্য এক হয়ে রুখে দাঁড়াবেন? সময়ের ঘড়ির কাঁটা ঘুরছে, আর প্রতিটি টিকটিকে গাজার মাটিতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গাজার আগুন কি সত্যিই মুসলিম বিশ্বের বিবেককে জাগিয়ে তুলবে? ইউরোপের আকাশে পারমাণবিক মেঘ, ট্রাম্পের পদক্ষেপ ও মস্কোর প্রতিক্রিয়া। ইউরোপের ভূ রাজনৈতিক মঞ্চে ফের ঘনিয়ে আসছে এক নতুন মেঘ, যা বিশ্ব জুড়ে ছড়িয়ে দিয়েছে গভীর উদ্বেগ। রণাঙ্গনের প্রতিটি পদক্ষেপ এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, কারণ ডোনাল্ড ট্রাম্পের একটি কথিত বড় সামরিক পদক্ষেপ এবং ইউরোপে মার্কিন পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য পুনর্মোতায়েন নিয়ে মস্কোর প্রথম প্রতিক্রিয়া বিশ্বকে এক নতুন উত্তেজনার মুখে ঠেলে দিয়েছে। সংবাদ শিরোনামগুলো যেন এক নাটকীয় চিত্রনাট্যের ইঙ্গিত দিচ্ছে। দ্য টাইমস এবং টেলিগ্রাফের মতো প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো প্রথমবারের মতো খবর প্রকাশ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র 2008 সালের পর এই প্রথমবার যুক্তরাজ্যে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকটি B-16-12 থার্মোনিউক্লিয়ার গ্র্যাভিটি বোমা সাফরের রাফ ল্যাকেনহিথ বিমান ঘাঁটিতে স্থানান্তরিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে এই বোমাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের কির্টল্যান্ড বিমান ঘাঁটি থেকে উড়িয়ে আনা হয়েছে। যদি এই খবর সত্যি হয়, তবে
এটি হবে 1 দশকেরও বেশি সময় পর ব্রিটেনে মার্কিন পারমাণবিক অস্ত্রের প্রথম মোতায়েন। B16-12 একটি কৌশলগত পারমাণবিক বোমা যা পরিবর্তনশীল শক্তি এবং নির্ভুলতা নির্দেশিকা সম্পন্ন। এর উপস্থিতি নিঃসন্দেহে আঞ্চলিক শক্তির ভারসাম্যে এক নতুন মাত্রা যোগ করবে। এই সংবাদের প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দ্রুত সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, মস্কো ব্রিটেনে মার্কিন পারমাণবিক অস্ত্র পুনর্মোতায়েনের প্রতিবেদন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পেসকভ জোর দিয়ে বলেছেন, এই ধরনের পদক্ষেপ বিশ্বব্যাপী উত্তেজনাকে বহুগুণ বাড়িয়ে দেবে। পুতিনের এক সহযোগীও পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়ে উত্তেজনা বৃদ্ধির ব্যাপারে সতর্ক করেছেন, যা রাশিয়ার গভীর উদ্বেগের ইঙ্গিত দেয়। ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের মধ্যে রাশিয়ার কর্মকর্তারা প্রতিটি ঘটনা অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছেন। যদিও মস্কো প্রতিবেদনগুলো লক্ষ্য করেছে, তবে তারা এখনো কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নিশ্চিত করেনি, যা পরিস্থিতিকে আরো রহস্যময় করে তুলেছে। এই নাটকীয়তার মাঝেই আরেকটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। আমেরিকার নতুন এবং বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী সক্রিয় মোতায়েনে প্রবেশ করেছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ মন্তব্য করেছেন, ইউক্রেন সংঘাতের কারণে মস্কোর সঙ্গে প্রত্যক্ষ সংঘাতের ঝুঁকিতে রয়েছে যুক্তরাষ্ট্র। রুশ বার্তা সংস্থা RIA কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই গুরুতর সতর্কবার্তা দেন। একই সাক্ষাৎকারে তিনি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নবায়নের বিষয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউজউইক এই খবর জানিয়েছে। রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি রয়েছে তার মেয়াদ 2026 সালে শেষ হবে। এই চুক্তির অধীনে 2022 সালের নভেম্বরে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের কার্যক্রম স্থগিত করা হয়েছিল। রিয়াবকভকে এই পরিদর্শনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই চুক্তির মূল লক্ষ্য ছিল দ্বিপক্ষীয় অবস্থা এবং নিরাপত্তা নীতির ভিত্তিতে কৌশলগত সম্পর্ক জোরদার করা। তবে তিনি অভিযোগ করেন যে মার্কিন পদক্ষেপের কারণে এই নীতিগুলো লঙ্ঘিত হয়েছে। রিয়াবকভ আরও বলেছেন, ওয়াশিংটনের রুশ বিরোধী অবস্থানের কারণে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক অচল অবস্থায় পৌঁছে গেছে। ইউক্রেনকে মার্কিন আব্রামস ট্যাঙ্ক সরবরাহের সিদ্ধান্তকে চরম ধ্বংসাত্মক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন তিনি। তার মতে, এতে করে যুদ্ধের উত্তেজনা আরও তীব্র হবে।